নমস্কার। রিটায়ারমেন্ট সমস্যার আগের পর্বে আমরা দেখেছি যে সম্পূর্ণ সমাধান পেতে হলে আমাদের দুটো প্রশ্নের উত্তর জানতে হবে। প্রথমত, যে কর্মজীবন থেকে অবসর নেওয়ার আগে ঠিক কত পরিমাণ টাকা জমানো দরকার, যাতে করে বৃদ্ধ বয়সে এসে কোনো প্রকার আর্থিক সমস্যায় পড়তে না হয়। আর দ্বিতীয়ত হলো ওই টাকাগুলো আপনি কিভাবে জমাবেন। আগের পর্ব থেকে আমরা মোটামুটি এই ধারণাটা তৈরি করতে পেরেছি যে যদি আপনার মাসে 30,000 টাকা খরচ হয় তাহলে আপনাকে প্রায় 9,73,00,000 টাকা জমাতে হবে। এই পর্বে দেখব কিভাবে ওই পরিমাণ টাকা জমানো যাবে। চলুন শুরু করা যাক। এবার এটা তো সবার কাছে স্পষ্ট যে 9,73,00,000 টাকা জমাতে হলে আমাদের আজ থেকেই ইনভেস্টমেন্ট করতে হবে। কিন্তু ইনভেস্টমেন্টটা কোথায় করব? দেখুন, আইডিয়ালভাবে ইনভেস্টমেন্ট করতে হলে আমাদের সমস্ত ধরনের অ্যাসেট ক্লাসেতে ইনভেস্টমেন্ট করা উচিত, যেমন ফিক্সড ডিপোজিট, গোল্ড, রিয়েল এস্টেট, ইকুইটি। আর এই ধরনের ইনভেস্টমেন্ট হলো ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট। চলুন আরেকটু বিস্তারে বলছি। ধরুন আপনি সব মিলিয়ে যত টাকা ইনভেস্টমেন্ট করবেন তার মধ্যে আছে রিয়েল এস্টেট 40%, ফিক্সড ডিপোজিট 10%, গোল্ড 10%, ইকুইটি 25% এবং ক্যাশ 15%। আমি কিন্তু এই নাম্বারগুলো ইচ্ছামতোই নিয়েছি কেবলমাত্র উদাহরণ হিসাবে। এখন লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই সমস্ত অ্যাসেট ক্লাসের রিটার্ন দেখলে পাবেন রিয়েল এস্টেট থেকে কম্পাউন্ডেড 8 থেকে 10% রিটার্ন পেতে পারেন, ফিক্সড ডিপোজিট থেকে 6 থেকে 7%, গোল্ড থেকে 8 থেকে 9%, ইকুইটি থেকে 10 থেকে 11%, আর ক্যাশ থেকে তো কোনো রিটার্নই আসবে না, বরং সময়ের সাথে সাথে এর মূল্য কমতে থাকে। এখন সমস্ত অ্যাসেট ক্লাসের রিটার্নের এভারেজ করলে পাবেন 8%, অর্থাৎ ডাইভার্সিফাইড পোর্টফোলিও থেকে প্রায় 8% রিটার্ন পাওয়া যেতে পারে। অবশ্যই আপনি যদি এই পার্সেন্টেজগুলো পরিবর্তন করেন তাহলে সম্পূর্ণ পোর্টফোলিও রিটার্ন পরিবর্তন হবে। এখানে দেখুন, এটি হলো একটি HNI ইনভেস্টরের ডাইভার্সিফাইড পোর্টফোলিওর উদাহরণ, যেখানে ইকুইটি ইনভেস্টমেন্ট হলো সব থেকে ফেভারিট। আপনি যদি কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফার্মে যান তাহলে সেখান থেকে আপনাকে প্রায় একই ধরনের ইনভেস্টমেন্টের পরিকল্পনা দেওয়া হতে পারে। আমরা রিটায়ারমেন্ট সমস্যার জন্য যে ইনভেস্টমেন্ট করব সেখানে একটুখানি পরিবর্তন করব, কারণ আমাদের পাশে যেহেতু ইনভেস্টমেন্ট করার জন্য 25 বছরের সময় আছে, তাই একটুখানি রিস্ক নিয়েই ইনভেস্টমেন্ট করা যেতেই পারে। তাই কেবলমাত্র ইকুইটি অ্যাসেট ক্লাসকে বেছে নেব ইনভেস্টমেন্টের জন্য। তাছাড়া দীর্ঘমেয়াদের ক্ষেত্রে ইকুইটি ইনভেস্টমেন্টে রিস্ক অনেকটাই কমে যায় এবং ভালো রিটার্ন পাওয়ারও সম্ভাবনা থাকে। এবং ইনভেস্টমেন্ট করব ইকুইটি গ্রোথ মিউচুয়াল ফান্ডেতে নিয়মিতভাবে এবং ধাপে ধাপে। এবং এই ইকুইটি অ্যাসেট ক্লাস থেকে আমরা রিটার্নের আশা রাখব কমসে কম 11%। এবার আমরা যেহেতু দীর্ঘ সময়কালের জন্য ইনভেস্টমেন্ট করছি 25 বছর, তাই অনেকে আরও বেশি রিটার্ন পাওয়ার আশা করতে পারে। কিন্তু এখন আমরা একটু সংযতভাবেই হিসাবটা করব, পরে যদি এর থেকে আরও বেশি রিটার্ন আসে তো আসুক, এখন আপাতত ওটা বোনাস হিসাবেই ধরা থাক। চলুন এবার দেখব নিয়মিতভাবে প্রতি মাসে কত করে টাকা জমাতে হবে। টাকা জমানো শুরু করার আগে আমাদের কয়েকটা কথা মাথায় রেখে শুরু করতে হবে। সেগুলো হলো, আমাদের পাশে যেন প্রতি মাসে একটি স্থায়ী উপার্জন থাকে, আমরা অবসর নেওয়া পর্যন্ত উপার্জন করতে থাকব এবং প্রতি বছর ইনভেস্টমেন্টের টাকা 10% হারে বৃদ্ধি করব। আর এই বৃদ্ধিটা করব বছরের প্রথমে জানুয়ারি মাসে। এখানে আমি সমস্ত তথ্যগুলো টেবিলের আকারে সাজিয়ে নিয়েছি। টেবিলের মাধ্যমে বোঝার চেষ্টা করব কিভাবে সম্পূর্ণ বিষয়টা কাজ করবে। প্রথম সারিটা হলো জানুয়ারি মাস। আজ আমি ইনভেস্টমেন্ট শুরু করলাম 5,000 টাকা দিয়ে। এই টাকাটা আমি অবসর নেওয়ার আগে একবারও তুলব না। আর অবসর এখন 25 বছর দূরে, মানে প্রায় 300 মাস বাকি। ফেব্রুয়ারি মাস এলো, দ্বিতীয় কিস্তি জমা করলাম 5,000 টাকা। এবার অবসর পর্যন্ত বাকি 299 মাস। এখন একটা মজার দিক খেয়াল করুন, এই বাকি মাসগুলোকে কিন্তু আরেকভাবে ভাবা যায়। আসলে এই সময়গুলো হলো সেই সময় যতদিন আপনার টাকা বসে বসে বাড়তে পারবে। প্রথম কিস্তির হাতে আছে পুরো 300 মাসের সময় চক্রবৃদ্ধি হারে বাড়ার জন্য, কিন্তু দ্বিতীয় কিস্তির হাতে আছে 299 মাস, আর তৃতীয় কিস্তির হাতে আছে 298 মাস। এভাবে ধীরে ধীরে সময় কমতে থাকবে।
টাকা জমানো শুরু করার পূর্বে আমরা বলেছিলাম যে প্রতি বছরের শুরুতে ইনভেস্টমেন্টের টাকা 10% হারে বৃদ্ধি করব। তাহলে প্রথম বছরে 5,000 টাকা দিয়ে শুরু করলে দ্বিতীয় বছরের জন্য কিস্তি হবে 5,500 টাকা। আর মাসের হিসাব এভাবে চলতে থাকবে অবসর পর্যন্ত। আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে কাজ করছে। তাহলে আমাদের ধরা হিসাব অনুযায়ী প্রতি মাসে যে টাকাগুলো জমা করব সেগুলো 11% কম্পাউন্ড ইন্টারেস্টেতে বা 11% চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে। যেমন প্রথমে যে 5,000 টাকার কিস্তি করব সেটা পুরো 25 বছর ধরে বা 300 মাস ধরে বৃদ্ধি পাবে। তাহলে 300 মাস শেষে এই 5,000 টাকার মূল্য কত দাঁড়াবে? এতক্ষণে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই হিসাব বের করতে আমরা ফিউচার ভ্যালু বা টাকার ভবিষ্যৎ মূল্যের হিসাবই ব্যবহার করব। তাহলে 11% কম্পাউন্ড ইন্টারেস্টেতে 5,000 টাকার 25 বছরের বা 300 মাসের ফিউচার ভ্যালু হবে 67,927 টাকা। একইভাবে এই হিসাব দ্বিতীয় কিস্তির জন্য করলে পাব 67,339 টাকা। এখানে পার্থক্য কেবল সময়ের, 299 মাস। এভাবে প্রত্যেক মাসের জন্য এই একই হিসাব করে যেতে হবে। এভাবে যদি সব কিস্তির ভবিষ্যৎ মূল্য একসাথে যোগ করি তাহলে বেরিয়ে আসবে অবসরের সময় হাতে পাওয়া মোট টাকার অঙ্ক। কিন্তু তার আগে একবার বলুন তো আপনার ধারণা কি? মাসে মাত্র 5,000 টাকা দিয়ে শুরু করলে কি সেটা কাজ দেবে? আপনার মনে কি মনে হয়? এতে প্রায় 9 কোটি টাকা জমে যেতে পারে? আপনার মনে যদি সন্দেহ হচ্ছে তাহলে আপনি ঠিক ভেবেছেন। 5,000 টাকায় শুরু করলে আমরা কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে করবোটা কি? কেমন করে নিশ্চিত হব যে অবসরের সময় প্রয়োজনীয় টাকা হাতে পাবো? আসলে আমাদের পাশে 3টি রাস্তা আছে। প্রথমত, যদি আরও বেশি সময় ধরে সঞ্চয় করা যায়, ধরুন 30 বছর বা 35 বছর। কিন্তু বাস্তবে এটা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এতদিন ধরে নিয়মিত আয় সকলের নাও থাকতে পারে। দ্বিতীয়ত, যদি রিটার্নের পরিমাণ বাড়িয়ে দেওয়া যায়, ধরুন 11% থেকে 15%, কিন্তু এটা তো নিজেকে বোকা বানানোর কাজ। আপনি কিভাবে নিশ্চিত হতে পারেন যে পরবর্তীকালে আপনি বেশি রিটার্ন পাবেন? তাই এই ভুলটা আমরা করব না। তৃতীয়ত, যদি সঞ্চয়ের পরিমাণ বাড়ানো যায়, মানে আজ একটু কষ্ট সহ্য করে হিসেব করে চলা, যাতে ভবিষ্যতে নিশ্চিন্তে স্বাধীনভাবে জীবন কাটানো যায়। এই পথটাই আমাদের হাতে সবথেকে ভালো অপশান। যদি 5,000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি 15,000 টাকা করে দেই তাহলে টোটাল অঙ্ক দাঁড়াবে প্রায় 5 কোটি টাকা। এখনও অনেক দূরে। এবার পরিবর্তন করে যদি 28,000 টাকা করে দেই তাহলে আমরা একেবারে সঠিক অঙ্কে পৌঁছে যাব। কিন্তু মাসে 28,000 টাকা সঞ্চয়, তাও আবার শুরুতেই, অনেকের কাছে পাগলামি মনে হতে পারে। বিশেষ করে যারা নতুন চাকরি শুরু করছেন বা সবেমাত্র উপার্জন করা শুরু করেছেন। বলবে প্রথমবারের মতো উপার্জন করে হাতে টাকা পাচ্ছি, আর আমি বলছি একটা বড় অংশ রিটায়ারমেন্টের জন্য জমা করতে। হতাশ হওয়ার আগে আমি বলে রাখি, ব্যাপারটা এতটাও খারাপ নয়। চলুন পুরো হিসেবটায় আর একটুখানি পরিবর্তন করা যায় নাকি দেখি। আগের পর্বে অবসরের জন্য প্রয়োজনীয় টাকা হিসাব করতে মুদ্রাস্ফীতির হার 7.3% ধরেছিলাম। এই 7.3% এসেছিল 1960 থেকে 2024 পর্যন্ত পুরো 64 বছরের মুদ্রাস্ফীতির হারের গড় করে। কিন্তু আমরা যদি কেবল 2000 সাল থেকে 24 বছরের গড় মুদ্রাস্ফীতি হিসাব করি তাহলে পাবো প্রায় 6%। আমি চাইছি এই 6% নিয়েই হিসাবটা করতে। তাহলে 6% মুদ্রাস্ফীতি নিয়ে চললে আমাদের জমাতে হবে 6,17,00,000 টাকা। এবার আপনি যদি সবেমাত্র কর্মজীবন শুরু করেছেন তাহলে সম্ভবত আপনার বয়স হতে পারে 24 কিংবা 25। আর 60 বছর বয়সে কর্মজীবন থেকে অবসর নিলে আপনার হাতে এখনও 35 বছর সময় আছে। এই 35 বছরের মধ্যে যদি 30 বছর ধরে টাকা জমা করেন তাহলে এই হলো আপনার প্রতি মাসের কিস্তির হিসাব। আপনি যদি 9,000 টাকা দিয়ে শুরু করেন তাহলে অবসর হতে হতে আপনি প্রায় 6,22,00,000 টাকা জমিয়ে নিতে পারবেন। কিন্তু কি হবে যদি আপনার অর্ধেক কর্মজীবন শেষ হয়ে গেছে, অবসর হতে হয়তো 10-15 বছর বাকি? দেখুন, এক্ষেত্রে বেশি পরিমাণ করে টাকা জমানো ছাড়া আর অন্য কোনো উপায় নেই। মনে রাখবেন, আমরা এই রিটায়ারমেন্ট সমস্যা খুব সরলভাবে বোঝার চেষ্টা করেছি যাতে শুরুটা করতে পারি। আসলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা সবার জন্য একই রকমভাবে কাজ করে না। যেমন আপনি হয়তো উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পেলেন যেখান থেকে একটা বড় অঙ্কের টাকা পেতে পারেন,
বা আপনি হয়তো বাড়ি ভাড়ায় দিয়ে রেখেছেন যেখান থেকে প্রতি মাসে ভাড়া আসছে। আবার অবসরের সময় পেনশন ফান্ড থেকে একটা ভালো অঙ্কের টাকা পেতে পারেন, যেটা ফিক্সড ডিপোজিটে জমা রেখে দিলে সেখান থেকেও নিয়মিত ভালো টাকা আসতে পারে। ভিন্ন ভিন্ন ব্যক্তির পাশে ভিন্ন ভিন্ন পরিস্থিতি এসে দাঁড়াবে। তাই এই পর্বগুলোর মূল উদ্দেশ্য হলো ফাইন্যান্সিয়াল জগতে বিভিন্ন সমস্যার সমাধানে আপনাকে সাহায্য করা, যাতে আপনি নিজের জন্য এবং পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তাহলে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত? দেখুন, আপনি উত্তরাধিকারী সূত্রে যতই সম্পত্তি পান না কেন, কিংবা বাড়ি ভাড়া যাই আসুক না কেন, কিংবা পেনশন ফান্ডেতে যতই টাকা জমা থাকুক না, ইকুইটি ইনভেস্টমেন্ট সবার করা উচিত। কারণ ইকুইটি হলো এমন একটি ইনভেস্টমেন্টের বিকল্প যেটা দীর্ঘমেয়াদে সমস্ত ইনভেস্টমেন্টের থেকে ভালো রিটার্ন দেবেই। তাই দীর্ঘকালীন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইকুইটি ইনভেস্টমেন্ট অবশ্যই করা উচিত। আর ইনভেস্টমেন্টের জন্য সবথেকে ভালো রাস্তা হলো ইকুইটি মিউচুয়াল ফান্ডেতে এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে টাকা জমা করা। অবশ্যই এর আরও নানা ধরন আছে, অনেক রকম কৌশল আছে, সেগুলো আমরা আস্তে আস্তে করে জানব। তাই পরের কয়েকটা পর্বে মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তারে কথা বলবো, যেমন মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টের মানসিকতা প্রস্তুতি, কিভাবে ফান্ড পোর্টফোলিও বানাতে হয়, লক্ষ্যভিত্তিক ইনভেস্টমেন্ট কেমন হবে, কোন ফান্ড ভালো সেটা বোঝার কায়দা, ডিরেক্ট না রেগুলার, গ্রোথ না ডিভিডেন্ড, এসব বিষয় একে একে পরিষ্কার করব। চলুন আজকে এতটাই, পরের পর্বে আবার দেখা হবে। নমস্কার।